ডুবে যাওয়া একটি শহর। এই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং এ একা একটি মেয়ে বেঁচে ছিল। সুনামির ভয়াবহ ঢেউয়ে পুরো শহর পানির নিচে তলিয়ে গিয়েছিল। পানির উচ্চতা এতটাই ভয়ঙ্কর ছিল যে একটি 20 তলা বিল্ডিং এর ছাদ পর্যন্ত দেখা যায়নি। তো এই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং এ একটি মেয়ে আশ্রয় নিয়েছিল। চারদিকে শুধু পানি, নীরবতা আর মৃত্যু। সে একা একাই সেই বিল্ডিং এর ছাদে 5 বছর টিকেছিল। কিন্তু হঠাৎ করে 5 বছর পর সেই পরিত্যক্ত বিল্ডিং এ দেখা যায় আরেকটি ছোট্ট মেয়েকে। ছোট্ট মেয়েটি কিভাবে আসলো আর তারা দুজন কি শেষ পর্যন্ত সেখান থেকে বেঁচে ফিরেছিল? তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দ্য কাম বিয়ন্ড মুভি নিয়ে। মুভির শুরুতে আমরা এবা নামে একটি মেয়েকে দেখতে পাই যে কিনা স্বপ্ন দেখছিল ভয়ঙ্কর একটি সুনামিতে সে পানির নিচে তলিয়ে গেছে এবং চারপাশের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছিল। তো এটি আসলে কোনো স্বপ্ন ছিল না, এটি ছিল তার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। আজ থেকে 5 বছর আগে একটি ভয়ঙ্কর সুনামিতে হংকং এর এই শহরটি পানির নিচে তলিয়ে যায়। এই শহরের উঁচু উঁচু বিল্ডিং গুলোতে যারা আশ্রয় নিয়েছিল শুধু তারাই বেঁচে গিয়েছিল, আর বাকি সব মানুষ এই সুনামিতে মারা যায়। তারপর হঠাৎ এবার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারছিল এতক্ষণ সে স্বপ্ন দেখেছে। আজকাল প্রায় সময়ই সে এই ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখে। তারপর আমরা দেখি এবা নামের মেয়েটি একটি উঁচু বিল্ডিং এর 23তম তলায় বসবাস করছে। সুনামির সময় সে এই বিল্ডিং এর ছাদে আশ্রয় নিয়েছিল। তারপর পানি কিছুটা কমার পর সে নিচের তলায় নেমেছে। তার রুমটি ছিল খুবই সিম্পল, পুরোটাই ছিল তার সাজানো ছোটখাটো একটি আশ্রয়স্থল। তার জীবন ছিল খুবই নিয়ম মাফিক। সে বৃষ্টির সিজনে পানি সংগ্রহ করে রাখত এবং তার কাছে যে শুকনো খাবার ছিল সেগুলো খুবই সাবধানে খরচ করত এবং আশেপাশের কোনো ডাকাত দল আছে কিনা সেগুলো খেয়াল রাখত। কারণ এই সুনামির পর কিছু রাফ সার্ভাইভার গ্রুপ তৈরি হয়েছিল যারা কিনা মানুষের খাবার এবং জিনিসপত্র লুটপাট করে নিয়ে যেত। যাই হোক, এবা তার খাবারগুলো এমন জায়গায় রাখতো যে জায়গাগুলো ডাকাত দল কখনোই কল্পনাই করতে পারবে না যে এখানে খাবার থাকতে পারে। সে ময়লা রাখার জায়গায় এবং বিভিন্ন গোপন জায়গায় খাবার রাখতো যেন ডাকাত দল বুঝতে না পারে এখানে খাবার রয়েছে। তারপর আমরা এবাকে দেখতে পাই যে কিনা বিল্ডিং এর ছাদে এসেছে, আর তখন আমরা চারপাশের বিধ্বস্ত পরিবেশ দেখতে পাই যেখানে সবগুলো বিল্ডিং ধ্বংস হয়ে গিয়েছিল। এবা একটি গোপন জায়গায় কিছু ব্যাটারি রেখেছিল এবং সেখান থেকে একটা ব্যাটারি নিয়ে তার কাছে থাকা একটি পুরনো রেডিও চালু করে এবং সে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। হেডফোন না লাগালে আশেপাশের কোনো ডাকাত দল থাকলে তারা রেডিওর শব্দ শুনে এবার অবস্থান জেনে যেতে পারে। শীতকালে যখন চারপাশে কুয়াশা পড়তো তখন সে সেই কুয়াশার পানি সংগ্রহ করে রাখতো, কারণ শীতকালে বৃষ্টি হতো না। সে বিশুদ্ধ পানিগুলোকে একটি গোপন জায়গায় সংরক্ষণ করে রাখতো। এবার তার কাছে থাকা খাবারগুলোর হিসাব রাখতো এবং সেগুলো হিসাব করেই খরচ করত। তারপর আমরা এবাকে দেখতে পাই নুডলস তৈরি করে এবং সেটা বসে খাচ্ছিল। দীর্ঘদিন ধরে সে এই রকম খাবারই প্রতিদিন খাচ্ছিল। তখন সে তার অতীতের কথা মনে করে যখন সে তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে অনেক ভালো ভালো খাবার খাচ্ছিল, কিন্তু এখন সে প্রতিদিন শুধুমাত্র নুডলস খেয়েই দিন পার করছে। এটা ভেবে তার খুবই মন খারাপ হয়। এবার কাছে একটি দূরবীন ছিল যেটা দিয়ে প্রায় সময় ও দূরের জিনিসগুলো দেখত। আজকেও সেই দূরবীন দিয়ে দেখছিল একটি পুরনো বিল্ডিং ধসে পড়ছে। তারপর সে হঠাৎ করে লক্ষ্য করে পানিতে ভেসে ভেসে একটি বক্স তার বিল্ডিং এর দিকে আসছিল। তাই সে দ্রুত নিচে নামে এবং তার নিজের হাতে তৈরি একটি যন্ত্র, যেটি দেখতে অনেকটা তীরের মতো, সে সেটা দিয়ে সেই বক্সটি কাছে আনার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করেই সেই বক্সটি পানির নিচ থেকে কেউ টানছিল। এবা খুব শক্ত করে ধরে রাখছিল, কিন্তু সে সেটার সাথে পেরে উঠছিল না। তো হঠাৎ করেই পানির নিচে থাকা সেই অজানা জন্তুটি বক্সটি ধরে জোরে টান দিতেই এবা জানালায় আঘাত পায়। তাও সে হাল ছাড়ে না এবং আরো জোরে টানতে থাকে। ফাইনালি সে বক্সটি উপরে তুলতে পারে। তারপর এবা বক্সে খোঁজাখুঁজির পরেও তেমন কিছুই পায়নি, শুধুমাত্র একটি মদের বোতল পায়। এরপর সে মদের বোতলটি নিয়ে ছাদে যায় এবং সে খেয়াল করে জানালায় আঘাত লাগার কারণে তার হাতে কিছুটা অংশ কেটে গেছে। তাই সে হাতে ব্যান্ডেজ করে এবং কিছুটা মদও পান করে। পরের দিন এবা আবার তার দূরবীন দিয়ে বাহিরের পরিবেশ দেখছিল। হঠাৎ সে লক্ষ্য করে তার পাশেই একটি বিল্ডিং থেকে ডাকাতরা সব লুটপাট করে নিয়ে যাচ্ছিল। তারপর সে দূরবীনটি আরেকটু উপরের দিকে ধরতেই দেখতে পায় সেই ডাকাত দলের একজন সদস্য একটি দূরবীন দিয়ে চারপাশের বিল্ডিং গুলো দেখছিল, কোথাও কোনো মানুষজন আছে কিনা। তখন হঠাৎ এবা লক্ষ্য করে ডাকাত দলের সেই সদস্যটি তার দিকেই তাকিয়েছিল। তাই সে তাড়াতাড়ি নিচু হয়ে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই ব্যক্তিটি এবাকে দেখে নিয়েছিল। তাই ডাকাত দল
নৌকা নিয়ে তার বিল্ডিং এর দিকে আসছিল। তারপর এবা দ্রুত তার রুমে যায় এবং রুমের মূল্যবান সবকিছু লুকিয়ে ফেলে। রুমের সবকিছু এলোমেলো করে রাখে এবং রুমের ভিতরে বালি ছিটিয়ে রাখে, যেন দেখলে মনে হয় দীর্ঘদিন এখানে কোনো মানুষ থাকে না। এবা তার রুমটা একটি পরিত্যক্ত রুমে পরিণত করে। তারপর সে একটি গোপন জায়গায় লুকিয়ে পড়ে, যেন কেউ তাকে খুঁজে না পায়। তারপর সেই ডাকাত দল এই বিল্ডিং এ চলে আসে এবং এবার রুমে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কোনো মানুষ আছে কিনা এবং কোনো খাবার আছে কিনা যেগুলো তারা লুটপাট করে নিতে পারবে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোনো প্রয়োজনীয় জিনিস, খাবার, এমনকি এবাকেও খুঁজে পায় না। ডাকাত দল সেখান থেকে চলে গেলে এবার সেই গোপন জায়গা থেকে বের হয়। তারপর আমরা জানতে পারি এবার একজন ছোট বোন ছিল যার নাম মিমি, এবং সে তার বোনকে খুবই ভালোবাসতো। তারা মাঝে মাঝে রেস্টুরেন্টে যেত এবং ভালো ভালো খাবার খেত। তারপর তারা ছবি তুলতো। এভাবে হাসি খুশিতে তাদের দিন কাটছিল। কিন্তু এই ভয়ানক সুনামি তাদের এই সুন্দর দিনগুলো গ্রাস করে ফেলেছে। তারপর এবা তার রুমটা আবার আগের মতো গুছিয়ে নেয় এবং সে আগের মতোই তার দৈনন্দিন কাজগুলো শুরু করে দেয়। তো যাই হোক, এবা প্রতিদিনই কোনো না কোনো বক্স নিয়ে আসতো এবং সেগুলো চেক করে দেখতো প্রয়োজনীয় কোনো কিছু পাওয়া যায় কিনা। তো হঠাৎ একদিন একটি বক্স থেকে সে কিছু পচা আপেল খুঁজে পায় এবং সেই সাথে একটি জেলির বোতলও খুঁজে পায়। সেই জেলিটা চেক করে দেখতে পায় এটি সম্পূর্ণ ভালো ছিল। তাই সে খুবই খুশি হয়, কারণ প্রতিদিন এক ধরনের খাবার খেতে খেতে সে প্রায় বিরক্ত। তাই এখন নতুন কিছু একটা পেয়ে তার মনটা আনন্দে ভরে যায়। তারপর এবা লক্ষ্য করে একটি মেয়ে পানিতে ভেসে ভেসে তার দিকে আসছে। তো এবা মনে করে মেয়েটি মৃত, কারণ মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল। তাই সে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা এবা যখন রান্না করছিল, ঠিক ওই সময় আমরা দেখতে পাই ছোট একটি বাচ্চা মেয়ে এবার খাবার চুরি করছে। এবার পেছনে তাকিয়ে কাউকে দেখতে পায় না। এই মেয়েটি ছিল পানিতে ভেসে আসা সেই ছোট্ট মেয়েটি। সে আসলে মৃত ছিল না, সেন্সলেস ছিল। তো এবা যখন বিছানায় ঘুমাতে যাচ্ছিল, তখন সে কিছু একটা শব্দ শুনতে পায়, কিন্তু লাইট ধরলে সেখানে কিছুই দেখতে পায় না। এবা চারপাশে লাইট ধরে খুঁজতে থাকে, কিন্তু সে কাউকে খুঁজে পায় না। এরপর এবা বুদ্ধি করে একটি সাবান তার বেসিনের পাশে রেখে দেয় এবং সে আড়ালে লুকিয়ে থাকে। তো ছোট বাচ্চাটি যখন সেই সাবানটি নিতে আসে, তখন এবা পেছন থেকে তাকে ধরে ফেলে, কিন্তু মেয়েটি তাকে একটি ঘুষি মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মেয়েটি এবার অন্য একটি রুম থেকে তার কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেমন একটি লাইট, কিছু খাবার এবং একটি শার্ট চুরি করে নিয়ে যায়, আর এগুলো নিয়ে সে অন্য একটি রুমে যায়। এরপর এবার শুয়ে শুয়ে তার আগের দিনগুলোর কথা চিন্তা করছিল, যেখানে আমরা জানতে পারি এবার একটি বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে সাহস করে সেটা তার মা বাবাকে কখনোই বলতে পারেনি, কারণ তার মা বাবা ছিল ট্র্যাডিশনাল টাইপের, তারা এগুলো পছন্দ করতো না। এবার একজন বান্ধবী ছিল যে তাকে সব সময় সাহস দিচ্ছিল যাতে সে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে তার মা বাবার কাছে যায়, কিন্তু এবা কোনোভাবেই সাহস করতে পারছিল না। যাই হোক, পরদিন সকালে এবা যখন তার খাবারগুলো চেক করতে যায়, তখন সে খেয়াল করে তার অনেকগুলো খাবার চুরি হয়ে গিয়েছে। তখন সে বুঝতে পারে সেই বাচ্চা মেয়েটি তার খাবারগুলো চুরি করে নিয়ে গেছে। তাই সে মেয়েটিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সেই রুমে চলে আসে যেখানে মেয়েটি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। তখন এবা দেখতে পাই মেয়েটি সেই লাইটটি অন করে এবং সেটি জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। এবা তার নিষ্পাপ মুখটি দেখে তাকে আর কিছুই বলে না, বরং তার ছোট বোন মিমির কথা মনে হয়ে যায়। তাই সে তখন রুম থেকে চলে আসে এবং মেয়েটির জন্য নুডলস রান্না করতে থাকে। পরের দিন সকালে আমরা এই ছোট্ট মেয়েটিকে দেখতে পাই যে কিনা ঘুম থেকে উঠে এবার অন্য একটি রুমে গিয়ে চারপাশটা দেখতে থাকে এবং সেই সাথে বিভিন্ন জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। তখন হঠাৎ সে একটি ইলেকট্রিক বোর্ডের পেছনে এবা এবং তার বোন মিমির কিছু ছবি দেখতে পায়, আর ঠিক তখনই সেখানে এবা চলে আসে। তখন মেয়েটি ছবিগুলো ফেলে দিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। তখন এবা ছবিগুলো আবার গুছিয়ে রাখে, কিন্তু একটি ছবি ভুলবশত ফ্লোরেই পড়ে থাকে। তারপর এবা নুডলস নিয়ে সে মেয়েটির কাছে যায় এবং তাকে খেতে বললে মেয়েটি সেটা নিতে চায় না। তখন এবা তার পাশে নুডলস রেখে সেখান থেকে চলে আসে। তো এরপর ফ্ল্যাশব্যাকে আমরা এবাকে দেখতে পাই যে কিনা তার পরিবারের সাথে সময় কাটাচ্ছে। ঠিক ওই সময় এবার মা মিমিকে একটি নেকলেস উপহার দেয়, আর এই নেকলেসটি হলো তাদের পরিবারের বংশ পরম্পরায় পাওয়া একটি নেকলেস, যেটা রীতি অনুযায়ী পরিবারের বড় সদস্যকে দেওয়া হয়। কিন্তু এবার মা এবাকে না দিয়ে মিমিকে দিয়ে দিচ্ছে। কারণ জিজ্ঞেস করলে এবার মা বাবা দুজনেই বলে এবা তাদের কোনো কথা শুনে না এবং ঠিক মতো পড়াশোনাও করে না, নিজের ইচ্ছা মতো চলে। আর মিমি তাদের কথা শুনে এবং পড়াশোনাতেও ভালো, তাই তারা যাচাই বাছাই করে মিমিকে নেকলেসটি দিয়েছে। তো এটা নিয়ে এবা অনেক রাগারাগি করে এবং বাসা থেকে বের হয়ে যায়। তো এরপর আমরা বর্তমান সময় দেখতে পাই
পায়, যেখানে এবা চলে যাওয়ার পর সেই ছোট্ট মেয়েটি এবার রেখে যাওয়া নুডলস খেয়ে নেয়। তাই পরদিন এবা আবার নুডলস রান্না করে মেয়েটিকে দেয় এবং তারা দুজন ছাদে এসে নুডলস খেতে থাকে। ঠিক তখন এবা যেভাবে নুডলস খাচ্ছিল সেই ছোট্ট মেয়েটি ঠিক সেভাবেই এবাকে নকল করে নুডলস খাচ্ছিল। আর ঠিক তখন নকল করতে গিয়ে হঠাৎ নুডলস মেয়েটির নাকে আর চোখে পড়ে যায়, আর তখন তারা দুজনেই হেসে ওঠে। আস্তে আস্তে মেয়েটি এবাকে বিশ্বাস করতে শুরু করেছে। তো রাতের বেলা এবা মেয়েটির জন্য একটি বিছানা রেডি করে দেয়। তখন মেয়েটি এই বিছানায় শুয়ে পড়ে। তো গভীর রাতে হঠাৎ মেয়েটি মৃদু স্বরে কান্না করতে থাকে। তো এবা কারণ জিজ্ঞেস করলে মেয়েটি বলে তার মায়ের কথা অনেক বেশি মনে পড়ছে এবং তার মা মারা যায়নি, বরং সে এখনো কোথাও বেঁচে আছে। এবং মেয়েটি তার পরিচয় দেয়, তার নাম হলো ইউএন। তারপর এবা বলে, প্রথম আমিও তোমার মতো এভাবে প্রতিদিন কান্না করতাম, কিন্তু কান্না করে কোনো লাভ হয়নি। তাই এখন নিজের মতো বাঁচার চেষ্টা করি, আর তুমিও অতীতের কথা চিন্তা করে কষ্ট পেও না। তখন মেয়েটি বলে, আমি একটি ছোট্ট নৌকা বানাবো এবং সেই নৌকা দিয়ে আমি আমার মায়ের কাছে চলে যাব। তখন এবা শুনে খুবই কষ্ট পায়, কারণ সে তো জানে এমন পরিস্থিতিতে তার মায়ের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। কিন্তু মেয়েটি আশা করে বসে আছে কোনো এক সময় তার মায়ের সাথে দেখা করবে। পরের দিন সকালে তারা দুজন ছাদে উঠে, আর তখন এবা কিছু একটা কাজ করছিল। আর ঠিক তখন ইউএন ছাদের দরজার মধ্যে থাকা একটি কস্টেপ খুলে দেয় এবং সাথে সাথে দরজাটি লক হয়ে যায়। এবা তখন ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ দরজাটি যদি ভিতর থেকে কেউ না খোলে তখন তারা এখান থেকে বের হতে পারবে না। তখন হঠাৎ ইউএন একটি তার দিয়ে সে দরজার লকটি খুলে ফেলে এবং দরজাটি তখন খোলা যাচ্ছিল। তাই এবা তখন খুবই খুশি হয় এবং সে কস্টেপটি আবার লাগিয়ে দেয়, আর ইউএন কে বলে দেয় যেন এই কস্টেপটি কখনোই না খুলে। তো পরের দিন এবা তার নেকলেসটি হারিয়ে ফেলে। তাই গোসল করানোর সময় এবা ইউএন কে জিজ্ঞেস করে সে কি নেকলেসটি নিয়েছে কিনা, কিন্তু এটা শুনে ইউএন খুবই রেগে যায় এবং সে সেখান থেকে তার রুমে চলে আসে আর দরজা লক করে দেয়, কারণ ইউএন খুবই কষ্ট পায়, কেননা এবা শুধু তাকে মিথ্যা দোষ দিচ্ছে। সে আসলে নেকলেসটি নেয়নি। বাহির থেকে এবা অনেক ডাকাডাকি করলেও সে দরজা খুলে না। পরের দিন এবা যখন ছাদে যায় পানি আনার জন্য, তখন সে খেয়াল করে সে যেখানে পানি রাখতো সেখানে পানি নেই। তাই সে তাৎক্ষণিক ইউএন এর রুমে এসে দেখে ইউএন সেই বিশুদ্ধ পানি দিয়ে একটি বোলের মধ্যে কাপড় ধুচ্ছিল। এটা দেখে সে খুবই আপসেট হয়ে পড়ে, কারণ আবার বৃষ্টি না হলে তারা পানি সংগ্রহ করতে পারবে না। যাই হোক, তারপরেও সে ইউএন কে কিছুই বলে না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই এবা ঘুমের মধ্যে আবার সেই ভয়ঙ্কর সুনামি দেখছিল। তো হঠাৎ করেই ইউএন তাকে ডাক দিতেই সে ঘুম থেকে উঠে পড়ে। তারপর তারা দুজনে ছাদে উঠতে গেলে ইউএন একটি লাইট অন করে ফেলে। তখন এবা তাড়াতাড়ি সেই লাইটটি বন্ধ করে এবং সে ইউএন কে বোঝায় চারদিকে এত পানি এবং এই বিল্ডিংটি যেহেতু পরিত্যক্ত, তাই এখানকার ইলেকট্রিসিটি লাইনগুলো ঠিকঠাক নাও থাকতে পারে। তাই ইলেকট্রিক কোনো কিছু চালু করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো এই বিল্ডিং এ একটি রুম ছিল যেটা সব সময় তালা লাগানো। তাই ইউএন এবাকে জিজ্ঞেস করে এই রুমটি কেন তালাবদ্ধ। তখন এবা বলে এই রুমটি খুবই দুর্গন্ধযুক্ত একটি রুম, তাই এই দুর্গন্ধ যেন চারদিকে ছড়িয়ে পড়তে না পারে, এজন্যই রুমে তালা লাগানো হয়েছে। পরের সিনে আমরা এবার অতীত দেখতে পাই, যেখানে সে তার পরিবারের সাথে বসে খাবার খাচ্ছিল। ঠিক ওই সময় সে তার মা বাবাকে তার বয়ফ্রেন্ডের বিষয়ে জানিয়ে দেয়। তখন তার বাবা সেটা সহজভাবে নিলেও এবার মা সহজভাবে নেয়নি, বরং সে এবাকে অনেক বকাঝকা করে বাসা থেকে বের করে দেয়। তারপর আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। ইউএন রেডিও শুনছিল। হঠাৎ সে রেডিওতে শুনতে পায় তাদের আশেপাশে কোনো একটি জায়গায় একটি সার্ভাইভার সেন্টার রয়েছে, যেখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছে। তখন ইউএন দৌড়ে এবার কাছে যায় এবং তাকে বলে সে সেই আশ্রয়স্থলে যেতে চায়, কারণ সেখানে তার মাকে হয়তো দেখতে পাবে। কিন্তু এবার ইউএন কে বোঝায় যে এই আশ্রয়স্থলে যেতে হলে তাদের প্রথমে একটি ভালো নৌকা দরকার। আবার এই জায়গাটি ঠিক কোন দিকে সেটাও তারা জানে না, কিন্তু এখন বর্তমানে তাদের কাছে সেই নৌকাও নেই এবং দিক নির্দেশনার কোনো যন্ত্রও নেই। তাই যতদিন পানি না কমে ততদিন সেখানে যাওয়া সম্ভব না। কিন্তু ইউএন কোনোভাবেই তার কথা শুনছিল না, সে সেখানে যেতে চায়। তখন এবা বলে আমি 5 বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছি এখান থেকে বের হওয়ার, কিন্তু কখনোই সফল হতে পারিনি। তাই তুমিও এসব চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলো। কিন্তু ইউএন তার কথা না শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা এবার অতীত দেখতে পাই, যেখানে এবার রাগে ঘর থেকে বের হয়ে যায় এবং তার পেছন পেছন তার ছোট বোন মিমিও বের হয়ে আসে। মিমি তাকে অনেক বোঝাচ্ছিল যেন সে বাসায় ফিরে আসে, এমনকি সে তার নিজের জ্যাকেট এবং গলার নেকলেসটি এবাকে দিয়ে দেয় যেন সে বাসায় ফিরে আসে। কিন্তু তবুও
তবুও এবা বাসায় ফিরে যায় না, আর সিনটি সেখানেই কাট হয়ে যায়। তারপর আবার আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে এবা ইউএনকে ডাকছিল যাওয়ার জন্য, এবং তারা সেখানে যাওয়ার পর দেখতে পায় আজকে অনেকদিন পর হঠাৎ বৃষ্টি হচ্ছিল, এবং তারা দুজনেই খুবই খুশি ছিল কারণ তারা অনেক পানি সংগ্রহ করতে পেরেছে। বিভিন্ন রকম জার, কন্টেনার এবং বালতি এগুলো পানি ভর্তি করে রেখেছিল যাতে পরবর্তী সময় তাদের পানির সংকটে না পড়তে হয়। তো এই কাজে ইউএন এবাকে সাহায্য করছিল। তারপর ইউএন একটি রুমে খেলছিল, ঠিক ওই সময় রুমের এক কোনায় এবার নেকলেসটি দেখতে পাই, যেটা হয়তো এবার গলা থেকে সেখানে পড়ে গিয়েছিল। তারপর ইউএন সেটি এবার বালিশের নিচে রেখে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই এবা একটি রুমের মধ্যে তার বোনের একটি ছবি খুঁজে পায়, যেটা ইউএন এর হাত থেকে পড়ে গিয়েছিল, আর ছবিটি দেখে সে খুবই ইমোশনাল হয়ে যায়। তখন ইউএন সেই রুমে আসলে সে বুঝতে পারে ছবিতে যে মেয়েটি রয়েছে সে এবার ছোট বোন। যাই হোক, পরের দিন রাতে ঘুমানোর সময় এবার লক্ষ্য করে বালিশের নিচে সেই নেকলেসটি রাখা ছিল। এখন এবার বুঝতে পারে ইউএন হয়তো সেটা কোথাও খুঁজে পেয়েছিল আর সে বালিশের নিচে রেখেছে। তখন এবা বুঝতে পারে সে ইউএনকে সন্দেহ করে কত বড় ভুল করেছে। এরপর এবা এই বিল্ডিং এ থাকা পরিত্যক্ত কিছু জিনিসপত্র দিয়ে অনেক কষ্ট করে একটি বোট তৈরি করে। তারপর সে ইউএনকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই রুমে নিয়ে যায়, আর ইউএন নৌকাটি দেখে খুবই খুশি হয় কারণ সে ভাবছিল এখন হয়তো সে তার মায়ের কাছে যেতে পারবে। যাই হোক, পরের দৃশ্যে আমরা আবার অতীতে ফিরে আসি। এবা তার বোনকে বিদায় দিয়ে যখন সে গাড়িতে উঠতে যাবে, ঠিক ওই সময় সেখানে লোকজনের চিৎকার শুনতে পায়, আর তখন তারা একটি বিশাল বড় পানির ঢেউ দেখতে পায়। পানির ঢেউ শহরের মধ্যে চলে আসে, সবকিছু পানির নিচে তলিয়ে যায়, আর চারপাশের বিল্ডিং গুলো ধ্বংস হতে থাকে। পরের সিনে আবার আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে এবা তার সেই পছন্দের নেকলেসটি ইউএনকে গিফট করে দেয়, কারণ এবা ইউএন এর মধ্যে তার ছোট বোন মিমিকে খুঁজে পেয়েছিল এবং তাকে তার বোনের মতোই আদর করে, আর ইউএনও নেকলেসটি পেয়ে খুবই খুশি হয়। তারপর তারা দুজন মিলে রুমের সবকিছু গুছিয়ে সেই নৌকাতে তুলছিল, প্রয়োজনীয় খাবার এবং জিনিসপত্র সব নিয়ে প্রস্তুত হচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যেই সেই অজানা আশ্রয়স্থলের দিকে রওনা দিবে। কিন্তু হঠাৎ করেই ইউএন হেডফোন ছাড়াই সে রেডিওটি চালু করে দেয়, যার ফলে রেডিওর আওয়াজ খুব জোরে শোনা যাচ্ছিল। এবা দৌড়ে এসে রেডিওটি বন্ধ করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কারণ বাহিরে ডাকাত দল ছিল এবং তারা রেডিওর শব্দ শুনে বুঝতে পারে এই বিল্ডিং এ কেউ রয়েছে। তারপর এবা দূরবীন দিয়ে দেখতে পাই সেই ডাকাত দল তাদের বিল্ডিং এর দিকে আসছে, তাই সে তাড়াতাড়ি করে রুমের সবকিছু আবার এলোমেলো করে ফেলে এবং ইউএনকে তার সেই গোপন জায়গার মধ্যে রেখে সে নিচে সেই তালাবদ্ধ রুমে লুকিয়ে থাকে। তারপর ডাকাত দল রুমগুলো চেক করার সময় সবকিছু তন্ন তন্ন করে দেখছিল। ঠিক ওই সময় ডাকাত দলের একজন ইউএন এবং তার বোন মিমির ছবি খুঁজে পায়, আর তখন তারা কনফার্ম হয়ে যায় যে এখানে হয়তো কেউ রয়েছে। আবার সেই সাথে তারা রেডিওর শব্দও শুনেছিল, তাই তারা চিৎকার করে তাদের ডাকছিল এবং এলো পাথারি গুলি করছিল যেন তারা ভয়ে বের হয়ে আসে। কিন্তু এবা এবং ইউএন চুপচাপ বসেছিল। তো ডাকাত দল সব খোঁজাখুঁজির পরেও তাদের কাউকে খুঁজে পাচ্ছিল না। সেই ডাকাত দলে একটি ছোট বাচ্চাও ছিল, সে খুঁজতে খুঁজতে ইউএনকে পেয়ে যায়। আবার অন্যদিকে ডাকাত দলের একজন সদস্য সেই তালাবদ্ধ রুমে ঢুকে যায়, কিন্তু সে কাউকে খুঁজে পায় না, বরং সেখানে এত পরিমাণ দুর্গন্ধ ছিল যে লোকটি নিঃশ্বাস নিতে পারছিল না। লোকটি তখন একটি চেয়ারের মধ্যে মানুষের মতো কাউকে বসে থাকতে দেখে। তারপর সে কাছে গিয়ে উপরের সাদা কাপড়টি সরাতেই দেখতে পায় সেখানে পচা গলা দুটি লাশ পড়েছিল, যেটা থেকে লোকটি বমি করতে করতে সেখান থেকে বের হয়ে যায়। সিন আবার আমাদের অতীতে নিয়ে আসে, যেখানে আমরা এবা এবং মিমিকে দৌড়াতে দেখি আর পিছনে পানি সবকিছু তলিয়ে ফেলছিল। তখন তারা দৌড়াতে দৌড়াতে একটি বিল্ডিং এর উপরে উঠেছিল, কিন্তু মিমি সেই সিঁড়িতে পা পিছলে পড়ে যায় এবং সে সেখানেই পানির নিচে তলিয়ে যায়, আর এবা দৌড়ে ছাদে চলে যায়, তাই সে কোনো রকম বেঁচে যায়। পরের সিন আবার আমাদের বর্তমানে নিয়ে আসে, যেখানে আমরা এবাকে দেখতে পাই সে ইউএন এর চিৎকার শুনতে পাচ্ছিল, কারণ ইউএন কে ডাকাতরা খুঁজে পেয়ে গিয়েছিল। তাই এবা ভাবছিল সে একবার তার বোন মিমিকে হারিয়েছে আর এখন সে ইউএন কে কোনোভাবেই হারাতে দিবে না। তাই সে সেখান থেকে বের হয়ে আসে এবং ডাকাতেরা তাকে ধরে ফেলে আর হাত পা বেঁধে ফেলে। এর মধ্যে একজন এবার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, কিন্তু ঠিক ওই সময় ডাকাত দলের প্রধান তাকে বাধা দেয়। আগে নৌকায় যাওয়া যাক, তারপর দেখা যাবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইউএন এবং এবাকে নিয়ে তারা একটি নৌকায় উঠেছে। নৌকার এক পাশে ইউএন ছিল এবং অন্য পাশে ছিল এবা। তো এবা সেখানে সুযোগ খুঁজছিল কিভাবে সে তাদের উপর হামলা করবে, আর ঠিক তখনই সে একজনকে একা পেয়ে যায় এবং তার উপর হামলা করে বসে। সে তাকে একটি ভাঙা ক্যাসেট দিয়ে আঘাত করে বসে এবং লোকটি সেখানে কিছুটা আহত হয়। তারপর লোকটি এবাকে পানির নিচে চেপে ধরে, এবাকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক তখনই
তখনই এবার কাছে থাকা একটি সিগন্যাল গান দিয়ে লোকটিকে গুলি করে বসে আর লোকটি সেখানেই মারা যায়। গুলির শব্দ শুনে ডাকাত দলের আরো 4 জন সদস্য সেখানে চলে আসে এবং তারা এবাকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে এবা সেখান থেকে অন্য একটি জায়গায় চলে যায়। এবা সেখানে কান্নার অভিনয় করতে থাকে এবং সেই কান্নার শব্দ শুনে একজন সদস্য সেখানে চলে আসে আর এবাকে দেখতে পায় বসে বসে কান্না করছে। আর যখনই সে এবার কাছে যায় ঠিক তখনই এবা তাকে পিটিয়ে সেখানেই মেরে ফেলে। তারপর এবা ডাকাত দলের অন্য আরেকজনকে তার ফাঁদে ফেলে একটি রুমে নিয়ে আসে আর আচমকা পেছন থেকে সে লোকটির উপর হামলা করে বসে এবং আর সেখানে লোকটির সাথে এবার দুর্দান্ত একটি ফাইট হয়। ফাইনালি সে লোকটিকে মারতে সক্ষম হয়। ডাকাত দলে একটি মেয়ে ছিল, এবার মেয়েটিকেও ফাঁদে ফেলে একটি রুমে নিয়ে আসে আর কৌশল করে তার শরীরে আগুন ধরিয়ে দেয়, ফলে মেয়েটি সেখানেই মারা যায়। এখন বাকি ছিল শুধু ডাকাত দলের প্রধান। এবার সাথে লোকটির দুর্দান্ত একটি ফাইট হয়। এবার লোকটির সাথে পেরে উঠছিল না, এবাকে সে প্রায় মেরেই ফেলছিল। তখন এবা বুদ্ধি কাটিয়ে তার হাতের কাছে থাকা একটি লাইট ভেঙে ফেলে। তারপর অন্ধকারে এবা সেই কাচের টুকরো দিয়ে লোকটিকে বারবার আঘাত করে মেরে ফেলে। ডাকাত দলের ছোট একটি ছেলে, তার কাছে ছিল একটি গুলি। সে এবার দিকে এলো পাতারি গুলি করতে থাকে। তাই এবার দৌড়াতে দৌড়াতে সেই নৌকা থেকে তার বিল্ডিং এ চলে আসে এবং এই বিল্ডিং এর ছাদে উঠে আর তার পেছন পেছন সে ছেলেটিও ছাদে চলে আসে। এবার তার পানির ট্যাঙ্কের পিছনে লুকিয়ে থাকে। তখন ছেলেটি তাকে ছাদে খুঁজতে থাকে আর সুযোগ পেয়ে এবার ছাদ থেকে নেমে পড়ে আর নামার সময় সে ছাদের দরজাটা লক করে দেয়, যার ফলে সেই ছেলেটি ছাদে আটকে যায়। ছেলেটি যখন বুঝতে পারলো সে ওখানে আটকে পড়েছে তখন সে অনেকটা রিকোয়েস্ট করে বলতে থাকে শেষ সুযোগ দেওয়ার জন্য। তখন এবার ছেলেটির প্রতি মায়া হয়, তাই সে দরজাটা খুলতে চাইছিল। যেই মুহূর্তে দরজাটি খুলতে যাবে ঠিক তখনই সেই বাচ্চা ছেলেটি তাকে আবার গুলি করতে থাকে। তখন এবার বুঝে যায় ছেলেটি ভালো না, তার মনে খারাপ কিছু আছে। তাই সে তাকে না বাঁচিয়ে সেই ছাদেই তাকে আটকে রাখে আর সে তার রুমে চলে আসে। আর এবার রুমে ইউএন বন্দী ছিল আর একটি লোক তাকে পাহারা দিচ্ছিল। তো এবার সেই যন্ত্রটি দিয়ে সেই ভুটে থাকা লোকটির দিকে ধারালো কিছু একটা ছুড়ে দেয়, কিন্তু সৌভাগ্যবশত এটি লোকটির গায়ে লাগে না। তারপর লোকটি বুঝতে পারছিল দূর থেকে কেউ একজন তার উপর আক্রমণ করছে, তাই সে কিছুটা সামনে এগিয়ে যখন দেখতে আসে ঠিক তখনই ইউএন তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। কিন্তু লোকটি পানিতে পড়ার সময় সে ইউএন কেও সাথে নিয়ে পড়ে আর দূর থেকে সেটা দেখে এবার সাথে সাথে পানিতে লাফিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য। ঠিক তখনই আমরা দেখতে পাই বড় একটি হাঙ্গর ডাকাত দলের সেই লোকটিকে খেয়ে ফেলে আর ইউএন এবং এবার দুজন সেই নৌকায় উঠে আসে। তারপর তারা সেই নৌকা নিয়ে আশ্রয়স্থলের দিকে রওনা হয় আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।